বন্ধুরা, বিল গেটস একটি রেস্টুরেন্টে ডিনার করতে গেছেন। খুব সুন্দর একটি রেস্টুরেন্ট। বিল গেটস রেস্টুরেন্টে যাওয়ার পরে তাকে আপ্যায়ন করা হয়েছে, পরিপাটি করে পরিবেশন করা হয়েছে এবং পরিপাটি করে খেতেও দেওয়া হয়েছে। সুন্দরভাবে খাওয়া দাওয়া সারার পরে বিল গেটস যখন বিল পেমেন্ট করতে গেছেন, তখন বিল পেমেন্ট করার পরে বিল গেটস ওয়েটারকে $5 টিপস দিয়েছেন। বন্ধুরা, $5 টিপ দিয়েছেন। $5 টিপস পেয়ে ওয়েটার একটু স্তম্ভিত হয়েছেন। বললো, স্যার আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো। বিল গেটসকে জিজ্ঞাসা করছেন। বিল গেটস বললো, হ্যাঁ নিশ্চয়ই। বলছে, স্যার আপনি আমাকে $5 টিপ দিলেন, কিন্তু কিছুদিন আগে আপনার মেয়ে এই রেস্টুরেন্টেই ডিনার করতে এসেছিলেন, তিনি আমাকে $500 টিপ দিয়েছেন, সেটা কেন? বিল গেটস একটু হাসলেন। বন্ধুরা, বিল গেটস কি উত্তর দিলেন একটু মন দিয়ে শুনবেন। বিল গেটস একটু হাসলেন আর বললেন, যে লেডি আপনাকে $500 টিপ দিয়েছে সে ছিল পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ে, এবং আমি একজন কাঠুরের ছেলে। বন্ধুরা, আমরা সকলেই জানি কিভাবে রোজগার করতে হবে এবং জানতেও চাই, কিন্তু 1 লক্ষের মধ্যে মাত্র একজন জানে কিভাবে রোজগার করতে হয়, তার পাশাপাশি কিভাবে খরচ করতে হবে, বা জানতে চায় কিভাবে খরচ করতে হবে। জীবনে যদি খরচ করার পদ্ধতি আপনি না জানেন, খরচ করার ফর্মুলা যদি আপনি না জানেন, তাহলে যত রোজগার করুন না কেন কিছুই থাকবে না। আপনার বালতির নিচে যদি ছিদ্র থাকে, আপনি যতই রোজগার করুন সব বেরিয়ে যাবে। লোন কখন নেওয়া উচিত, কিভাবে নেওয়া উচিত, কত টাকা আপনার রোজগার হলে আপনার গাড়ি কেনা উচিত, কত টাকা মূল্যের গাড়ি কেনা উচিত, কিভাবে পরিশোধ করা উচিত, এমন কি অভ্যেস আছে যেগুলো ত্যাগ করে আপনি কোটিপতি হয়ে যেতে পারেন। বন্ধুরা, আমি মনোজ, আপনাদের বন্ধু। আজ কিছু ছোটা এবং মোটা কথার এই চতুর্থ এপিসোডে আপনাদের জানাতে চলেছি খরচ করার ফর্মুলা। খরচ করার অত্যাধুনিক যে 7টি ফর্মুলা আপনাদের সঙ্গে শেয়ার করবো, এই 7টি ফর্মুলা আপনাদের জীবনকে বদলে দেবে। আসুন এই 7টা ফর্মুলা আমরা জানবো এবং কি করে এই 7টা ফর্মুলাকে আমাদের জীবনে অ্যাপ্লাই করবো সেই সমস্ত কিছু শিখবো। চলুন শুরু করা যাক। বন্ধুরা, খরচ করাকে নিয়ে আমার প্রথম যে শিক্ষণীয় বিষয়টি অবশ্যই মনে রাখবেন। খরচ করার সময় বিষয়টিকে ভাবনা চিন্তা করে তবেই খরচ করবেন, প্রত্যেকটা বিষয়। উদাহরণস্বরূপ আমি আপনাদের বোঝাতে চেষ্টা করছি। ধরুন কোনো একটা জিনিস আপনি দেখেছেন, শপিং মলে গিয়েছেন বা কোনো এক জায়গায় গিয়েছেন, কোনো একটা জিনিস আপনার পছন্দ হয়েছে, তার দাম 5,000 টাকা। একটা 5,000 টাকা দামের একটা জিনিস আপনার পছন্দ হয়েছে, আপনি কি করবেন? দেখুন, আজ আপনাকে যে ফর্মুলাটা শেখাতে চলেছি, সেই ফর্মুলাটা এত অসাধারণ হতে চলেছে, আপনি সারা জীবন এই ফর্মুলাটাকে যদি অ্যাপ্লাই করেন, আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে, এবং আপনি আপনার পরিবার আত্মীয় স্বজনকে এই ফর্মুলাগুলো যদি শেখান, তাহলে কিন্তু অসাধারণ রেজাল্ট পাবে তারা। চলুন, আপনি ধরুন আপনার মান্থলি রোজগার কত? মান্থলি রোজগার 50,000 টাকা। আর আপনি চয়েস করেছেন একটি জিনিস, স্ক্রিনে দেখতে পাচ্ছেন হিসেবটা। আপনার মান্থলি রোজগার 50,000 টাকা। তাহলে আপনি প্রত্যেক দিন 8 ঘন্টা করে কাজ করেন, আর মাসে 26 দিন কাজ করেন, অর্থাৎ 208 ঘন্টা আপনি মাসে কাজ করেন। কত? 208 ঘন্টা কাজ করেন। এবার 208 মাইনাস ডিভাইডেড বাই 26 দিন, দেখুন 280 টাকা প্রতি ঘন্টা আপনার কাজ হচ্ছে। এইবার হিসেব করুন, আপনার 5,000 ডিভাইডেড বাই 280 সমান সমান কত হচ্ছে? 21 ঘন্টা। অর্থাৎ আপনি আপনার জীবনের প্রচণ্ড পরিশ্রমের 21 ঘন্টা কাজ করে যে টাকাটা রোজগার করবেন, সেই টাকাটা দিয়ে আপনাকে ওই জিনিসটা কিনতে হবে। এবার আপনি দুটোর মধ্যে ডিফারেন্স বুঝে নিন, যে আপনার যে জিনিসটা কেনার জন্য 5,000 টাকা খরচ করবেন ভাবছেন, সেই জিনিসটার মূল্য আর আপনার 21 ঘন্টা কাজ করার মূল্য দুটো কি সমান? তাহলে অবশ্যই কিনে নিন। বা তার চেয়ে মূল্যটা কি 5,000 টাকার জিনিসটার অনেক বেশি? তাহলে অবশ্যই কিনে নিন। আর যদি দেখছেন আপনার এই অক্লান্ত 21 ঘন্টা পরিশ্রমের যে টাকাটা রোজগার করবেন, তার চেয়ে ওই জিনিসটার 5,000 টাকা দামের জিনিসটার ভ্যালু কম, তাহলে ওখান থেকে তুরন্ত সরে পড়ুন। খরচ করার দ্বিতীয় এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটি ফর্মুলাটা অবশ্যই মনে রাখবেন। আপনি প্রত্যেক মাসে যখন বাজার করতে যাবেন, অবশ্যই একটি লিস্ট বা ফর্দ করে নিয়ে যাবেন। লিস্ট বা ফর্দ কেন? কারণ আপনি যখন বাজারে যাবেন, বাজারে যে জিনিসটি আপনি সামনে দেখতে পাবেন অবশ্যই সেইটা কিনবেন। যে জিনিসটি আপনার চোখের আড়ালে থাকবে সেটি কিনতে পারবেন না। যদি আপনি ফর্দ করে না নিয়ে যান, বাজারে টাকা পেয়েছেন আর চলে গেছেন, বাজারে গিয়ে প্রচুর এক্সট্রা খরচ হয়ে যাবে আপনার, প্রচুর এক্সট্রা জিনিস আপনি তুলে নিয়ে বাড়িতে চলে আসবেন, যেটা আপনার প্রয়োজন হবে না। মনে রাখবেন যে বাজারে যখন যাবেন, আপনি বাজারে যাওয়ার সময় বাজারে যে সমস্ত জিনিসগুলো সাজিয়ে রেখেছে, সেই সমস্ত জিনিসগুলো আপনাকে দেখানোর জন্যই সাজিয়ে রেখেছে।
আপনার চোখ যে সমস্ত জিনিসের মধ্যে পড়বে আপনার ব্রেন কিন্তু ওইগুলো কেনার জন্য আকৃষ্ট হবে এবং আপনার ব্রেন কিন্তু ওগুলো কিনতে বলবে। আপনি আপনার প্রয়োজনীয় অর্থাৎ অপ্রয়োজনীয় অনেক কিছুই কিনে নিয়ে চলে আসবেন যদি আপনি না লিস্ট করে নিয়ে যান। বাজার করতে সবসময় একা যান, সাথে করে কখনোই ওয়াইফ বা বাচ্চাকে নিয়ে যাবেন না। কারণ আপনি যদি বাজার করতে একা না যান, সঙ্গে বউ এবং বাচ্চাকে নিয়ে যান, অনেক এক্সট্রা কিছু কিনে ফেলবেন। কারণ মিসেস বলবে, ও জি এটা একটু কিনে নিই, এটা তো দরকার লাগতে পারে, এটাও তো দরকার লাগবে। ছেলে বলবে, পাপা এটা কিনে নেবো, তো আপনি বলবেন ঠিক আছে নিয়ে নিয়ে, আপনি কিনে দিলেই বলবে বেস্ট পাপা ইউ ইন মাই ওয়ার্ল্ড, ইউ আর দ্য বেস্ট পাপা। হাজব্যান্ড, খুব ভালো হাজব্যান্ড যদি কিনে দেন আপনি। কিন্তু যেটা আপনার প্রয়োজন তার চেয়ে অনেক বেশি কিনে ফেলবেন যদি আপনি আপনার বাচ্চা এবং স্ত্রীকে সাথে নিয়ে যান। আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, যেটা হচ্ছে গিয়ে আপনি কখনো খালি পেটে বাজারে যাবেন না। গুরুত্বপূর্ণ এটা। আপনি ভাবছেন যে এটা আবার কেমন একটা বিষয়, কিন্তু গুরুত্বপূর্ণ এটা। আপনি যদি খালি পেটে বাজারে যান, কিছু না খেয়ে যান, বাজারে তৈরি হচ্ছে বিভিন্ন লোভনীয় খাবার। মিষ্টির দোকানের সামনে দিয়ে যাবেন, দারুণ সুগন্ধ। পরোটার দোকানে দারুণ, বিরিয়ানির দোকানে দারুণ সেন্ট। আপনার ব্রেন কিন্তু সব সময় ওই খাবারগুলোর দিকে আকৃষ্ট হবে। এবং দোকানদার, একটা জিনিস লক্ষ্য করেছেন কখনো, কোনো ভালো ফাস্টফুডের দোকান বা কোনো খাবারের দোকানে এক্সস্ট ফ্যানটা সবসময় বাইরে রাস্তার দিকে লাগানো থাকে? আমাদের তো নর্মালি বাড়িতে কিচেনের পেছন দিকে লাগানো থাকে এক্সস্ট ফ্যানটা, তাই না? কিন্তু দেখবেন দোকানের এক্সস্ট ফ্যানটা সবসময় সামনের দিকে লাগানো থাকে। কেন? কারণ ওই খাবারের গন্ধটা যাতে কাস্টমারের নাকে পৌঁছায় সেই জন্য সুন্দর পরিকল্পনা করা থাকে। আপনি যদি না খেয়ে যান বাজারে, তাহলে কিন্তু ওই খাবারের সুগন্ধ আপনার ব্রেনকে আকৃষ্ট করবে। আপনার ব্রেন কিন্তু বাধ্য হবে ওখানে গিয়ে। এতে কি হবে? আপনার টাকা তো নষ্ট হলো, আপনার হেলথটাও খারাপ হলো। সুতরাং বাড়ি থেকে যা হোক পেট ভরে কিছু খেয়ে যান বাজার করতে। বাজার করার জন্য একটা নির্দিষ্ট টাইম ফিক্স করে নিন। ধরুন আপনি বাজার করতে গেলেন এবং সারাদিন ধরে ঘুরতে থাকলেন, এই স্টোর ওই স্টোর, এই কাউন্টার ওই কাউন্টার। তাহলে কি করবেন? আপনার সামনে সাজিয়ে রাখা বিভিন্ন জিনিসগুলো চোখে পড়বে আর আপনি কিনতে থাকবেন, আপনার বাস্কেটের মধ্যে রাখতে থাকবেন, আপনার ব্যাগের মধ্যে রাখতে থাকবেন। এতে কি হবে? বিল কাউন্টারে গিয়ে আপনার পকেটে চাপ পড়বে, তাই না? সুতরাং একটা নির্দিষ্ট টাইম নিয়ে বেরোন যে আমি নির্দিষ্ট 1 থেকে 2 ঘন্টার মধ্যে বাজার কমপ্লিট করে বাড়িতে আসবো এবং আমার ফর্দটি আমার দোকানদারকে দেবো। দোকানদার লিস্ট একদম দেখে, আমার ফর্দ দেখে আমাকে সমস্ত সামগ্রী দিয়ে দেবে। 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমি বাড়ি চলে আসবো। কখনোই এই কাউন্টার ওই কাউন্টার কখনোই ঘুরতে শুরু করবেন না। আরেকটা জিনিস বলে দিই, কখনোই সেলের চক্করে যাবেন না। সেল দেখবেন, সেল সেল সেল, 50%, 40%, 60% সেল দিয়ে আপনাকে আকৃষ্ট করছে। আপনি ভাববেন একটার সঙ্গে 40% সেল। আপনি ভেবে দেখুন যে 40% সেল মানে আমার 100 টাকার জিনিসটা 60 টাকায় পেয়ে যাবো, 40 টাকা কম। অর্থাৎ দেখবেন আপনি ওই সেলের চক্করে কয়েকটি কিনে নিয়েছেন, আপনার এই মুহূর্তে প্রয়োজন নেই। সেল শুধুমাত্র আপনার পকেট থেকে এক্সট্রা টাকা বের করার জন্য। আর সেলের প্ল্যানগুলোই এমনই থাকে, একটা কিনুন, দ্বিতীয়টা কেনার সময় 40% অফ। তার মানে একটা তো কিনবেনই, দ্বিতীয়টিও কিনবেন। সুতরাং সেলের চক্করে পড়বে না। সেলে কোনো প্রফিট হয় না, বরঞ্চ আপনার পকেট থেকে টাকা বেরিয়ে যায়। আর সেলের প্রোডাক্ট খুব একটা ভালো হয় না। সেলের প্রোডাক্ট কেনা বন্ধ করে দিন, ঠিক আছে? সম্ভব হলে 25 থেকে 28 তারিখের মধ্যে আপনি বাজার করতে যান। যদি সম্ভব হয় আপনার 25 থেকে 28 তারিখের মধ্যে বাজার করতে যান, তাহলে কী লাভ হবে? তখন পকেটে খুব একটা বেশি টাকা থাকে না, আপনার প্রয়োজনীয় জিনিসটুকু ছাড়া আর কিছু কিনতে ইচ্ছে করবে না, কারণ আপনার পকেটে একটু টান আছে। আমি চাকরিওয়ালাদের বলছি, চাকরিওয়ালাদের এটাই ফর্মুলা। 25 থেকে 28 তারিখের মধ্যে বাজারটা করে ফেলুন, তাহলে আপনার পকেটের প্রেশার পড়বে না। যতটুকু আপনার ফর্দে লেখা আছে, লিস্টে লেখা আছে, ততটুকুই আপনি কিনে আনবেন। এক্সট্রা খরচের হাত থেকে আপনি বাঁচতে পারবেন। বন্ধুরা, আমরা আজ শিখছি খরচ কমানোর উপায়। অর্থাৎ আমরা কখনোই খরচ কমাতে পারবো না, শুধুমাত্র আমরা রোজগার বাড়ালেই সেই জায়গাটা অ্যাডজাস্ট করতে পারবো। কিন্তু কিছু কিছু প্রসেস আছে, যে প্রসেসগুলো আপনারা যদি ফর্মুলা হিসেবে আপনাদের লাইফে ইনভেস্ট করেন, ইনস্টল করেন, দেখবেন যে আপনাদের লাইফ অনেকটা সিকিউর হয়ে যাবে, অনেকটা খরচ হাত থেকে আপনি বাঁচতে পারবেন। খরচ করে কিন্তু আপনার জীবনের সমস্ত সেভিংস নষ্ট হয়ে যাবে, সমস্ত আর্থিক অনটনে পড়ে যাবেন, যদি না আপনি এটাকে প্রপার ওয়েতে খরচ করেন, যদি না মেনটেন করেন। এই মেনটেন করার ফর্মুলাই আজকে আপনাদের শেখাচ্ছি। পৃথিবীতে এমন অনেক লোক আছে যারা প্লেন কিনে নিজেদের প্লেনে চড়তে পারে, তবুও তারা ইকোনমি ক্লাসে ফ্লাইটে চড়েন। কারণ তারা বোঝেন অর্থের মূল্য। সুতরাং আপনি আপনার পকেটের ভ্যালু যদি না মূল্য দেন বা না বোঝেন ভ্যালু, তাহলে কিন্তু আপনার পকেটে আপনার ভ্যালু বুঝবে না। খরচ করার ক্ষেত্রে এমন 3টে জিনিস আছে, যে 3টে বিষয়ের উপর আপনি কখনোই কঞ্জুসি করবেন না, কৃপণতা কখনোই করবে না। প্রথম হচ্ছে গিয়ে ভালো খাওয়ার।
ভালো খাবারের জন্য কখনোই কৃপণ্য করবেন না, কারণ আপনার ভালো খাবার আপনার শরীর ভালো রাখতে, আপনার স্বাস্থ্য ভালো রাখতে হেল্প করে। আপনি আজ যদি সকালের মর্নিং নিউট্রিশন বা ডেলি নিউট্রিশন খুব কম নেন, সাপ্লিমেন্ট নিচ্ছেন না, আপনার শরীরে ফ্রুটস নিচ্ছেন না, ভেজিটেবল নিচ্ছেন না, তাহলে কিন্তু আপনার শরীরের যে ঘাটতিটা হবে, নিউট্রিশনের যে ঘাটতি, আর আপনারা জানেন যে আপনার শরীরের যে কোনো সমস্যা, আর চুল উড়ে যাচ্ছে, স্কিনের খারাপ, বা দাঁত পড়ে যাচ্ছে, বা স্কিনের র্যাশেস আছে, যে কোনো রকমের, এবং সুগার, ডায়াবেটিস, এইগুলো সমস্ত কিছু কিন্তু নিউট্রিশনের অভাবে হয়। আর শুধু নিউট্রিশন আপনাকে সুস্থ সবল রাখতে পারে। আপনি আপনার এই ইঞ্জিনটাকে চালানোর জন্য খাবারের নিউট্রিশন যদি না দেন, এই শরীরটা কিন্তু একদিন আপনার সমস্ত আর্থিক সম্পদ ডাক্তারের কাছে দিয়ে আসবে। সুতরাং খাবারে কখনো কঞ্জুসি করবে না। এরপরে বলবো যে উপযুক্ত শিক্ষা। উপযুক্ত শিক্ষার আলো যদি আপনার জীবনে না থাকে, আপনার পরিবারের মধ্যে না থাকে, তাহলে কিন্তু আপনি জীবনে সফল হতে পারবেন না। হ্যাঁ, আপনি বলতেই পারেন যে শিক্ষাই ইনকামের ভিত্তি নয়, শিক্ষা থাকলে ইনকাম করতে পারবে এমন নয়। পৃথিবীর অনেক রিচেস্ট পার্সন আছে যারা খুব হাইফাই শিক্ষিত নয়, কিন্তু তারা শিক্ষিত মানে শুধু পড়াশোনা করে স্কুলে যাওয়া নয়, একটা নলেজ নিতে হবে, একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে নলেজ নিতে হবে, সেটাও বাধ্যতামূলক নয়, কিন্তু শিক্ষাটা দরকার। এই সুশিক্ষাটা পেতে গেলে আপনাকে কিন্তু সেই ইউনিভার্সিটি, ভালো শিক্ষক এদের কাছে পৌঁছাতে হবে। তারপর সেখান থেকে শিক্ষা নিয়ে আপনি আপনার সমাজের উন্নতিমূলক কাজ করতে পারবেন, সমাজের নিজের জন্য কাজ করতে পারবেন, নিজের পরিবারের জন্য কাজ করতে পারবেন। সুতরাং শিক্ষার একটা মূল্য আছে, সেই শিক্ষার জন্য কখনো কঞ্জুসি করবেন না, ঠিক আছে? থার্ড বলবো স্বাস্থ্যের জন্য। বাংলায় একটা প্রবাদ আছে যে স্বাস্থ্যই সম্পদ। অবশ্যই স্বাস্থ্যই সম্পদ। আমি কিছুক্ষণ আগেই খাবারের ক্ষেত্রে আলোচনা করেছি যে নিউট্রিশন নেওয়াটা খুবই দরকার। নিউট্রিশন, ভালো খাবার, সঠিক ঘুম, রেস্ট, এক্সারসাইজ, এগুলো খুবই দরকার। সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্বাস্থ্যটা ভালো রাখাটা খুবই দরকার। সেই স্বাস্থ্য ভালো রাখার জায়গাতে আমি আপনাদের অ্যাডভাইস করব, অবশ্যই একটা করে হেলথ ইন্স্যুরেন্স করিয়ে নেবেন। হ্যাঁ, অবশ্যই একটা করে হেলথ ইন্স্যুরেন্স করিয়ে নেবেন। হেলথ ইন্স্যুরেন্সের জন্য আমি ওই সেভিংস করার কথা বলছি না, ইন্স্যুরেন্স। একটা 1 কোটি টাকার ইন্স্যুরেন্স মোটামুটি 400-500 টাকায় পাওয়া যায়। আপনি অনলাইনে দেখলে বুঝতে পারবেন। ইন্স্যুরেন্স করে নিন। মান্থলি যদি 300-400 টাকা, 500 টাকা আপনার যায়ও, কিন্তু তাতে কোনো অসুবিধা হবে না। আপনার পুরো ফ্যামিলির সিকিউরিটি, ইনকামে মানে হেলথের একটা সিকিউরিটি থাকবে। প্লাস আপনি তো ভালো খাবার খাচ্ছেন, ভালো সুশিক্ষা নিচ্ছেন, তাহলে তো আর কোনো অসুবিধাই নেই, তাই না? খরচ করার উপরে তৃতীয় যে বিষয়টির উপর আমি আজ আপনাদের সঙ্গে কথা বলবো, সেই বিষয়টি হচ্ছে ট্যাক্স সেভিং। বন্ধুরা, আপনারা জানেন আপনাদের রোজগারের একটা বড় অংশ কিন্তু আপনাদের ট্যাক্সে চলে যায়। একটা বড় অংশ আপনার ট্যাক্সে যাচ্ছে। তার মানে কি আপনি ট্যাক্স দেবেন না, ইনকাম ট্যাক্স দেবেন না, গভর্নমেন্টকে ঠকাবেন? একদমই না, সেটা আমি কখনোই বলছি না। বন্ধুরা, গভর্নমেন্টই আপনাদের সামনে বিভিন্ন রাস্তা খুলে দেয় আপনার ট্যাক্সটা কীভাবে বাঁচানো যাবে। আপনি জানেন যে আপনি মোটামুটি 5 লাখের উপরে যখনই আপনার রোজগার হয়ে গেল, তখন থেকে আপনি ট্যাক্সের আওতায় পড়ে গেলেন, এবং এই ট্যাক্সের আওতায় পড়ার পরে আপনি কি করে বাঁচাবেন হিসেবে, এই ট্যাক্স বাঁচানোর জন্য কিন্তু গভর্নমেন্ট আপনাকে বিভিন্ন রাস্তা দেখায়। আপনি একটা সিএর পরামর্শ নিতে পারেন। একজন সিএ আপনাকে প্ল্যান করতে দেবে। অ্যাকচুয়ালি ট্যাক্স বাঁচানো না, ট্যাক্স প্ল্যান করতে হয়। এই ট্যাক্স প্ল্যান করাটা আপনাকে একজন সিএ প্রপারলি গাইড করতে পারবে, কি প্রসেসে কিভাবে আপনি ট্যাক্স বাঁচাতে পারবেন। ট্যাক্স বাঁচানোর জন্য আপনি ইন্স্যুরেন্স পলিসি করতে পারেন। ইন্স্যুরেন্স পলিসি অবশ্যই আমি বলবো যে আপনারা সবসময় টার্ম ইন্স্যুরেন্সই করবেন, কারণ হচ্ছে ইন্স্যুরেন্সের সঙ্গে এই সেভিংসের ফান্ডাটা একসঙ্গে জুড়ে দেবেন না। ইন্স্যুরেন্স যেন প্রপার ইন্স্যুরেন্সই হয়, সে হেলথ ইন্স্যুরেন্সই হোক আর নর্মাল ইন্স্যুরেন্সই হোক, ইন্স্যুরেন্সটা অবশ্যই করবেন। এতে আপনি এইটিসি ধারা অনুযায়ী আপনি প্রায় 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্সের ছাড় পাবেন, ঠিক আছে? আর আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো, ইন্স্যুরেন্স পলিসি কখনো যেন আপনার রোজগারের 10%-এর বেশি না হয়। আবার রিপিট করছি, আপনার রোজগারের 10%-এর বেশি যেন কখনোই প্রিমিয়াম না দেন, ঠিক আছে? খরচ করা নিয়ে চতুর্থ এবং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে কি গাড়ি কেনা। আপনার কত টাকা রোজগার হলে আপনার গাড়ি কেনা উচিত, কত টাকা দামের গাড়ি কেনা উচিত, এবং কত টাকা ইএমআই দেওয়া উচিত, এই সমস্ত ফান্ডা নিয়ে আজকে আমি এই বিষয়টি আলোচনা করবো আপনাদের সামনে। আপনারা জানেন যে গাড়ি কেনাটা একটা লাক্সারিয়াস ব্যাপার হয়ে গেছে এখন। একে অপরের দেখাদেখি গাড়ি কিনে ফেলছে। রামবাবু কিনেছে তো আমাকেও কিনতে হবে, রামবাবু মার্সিডিস কিনেছে তো আমাকে বিএমডাব্লিউ কিনতে হবে। এইরকমভাবে একটা কম্পিটিশনের মধ্যে সবসময় চলছে। সুতরাং গাড়ি কেনার ক্ষেত্রে এরকম কোনো কম্পিটিশনে কিন্তু চলবেন না। গাড়ি কেনার ক্ষেত্রে অনেকগুলো ফর্মুলা আপনাদের আমি আজ শিখিয়ে দিচ্ছি, সেই ফর্মুলাগুলো অবশ্যই ফলো করবেন। দেখুন, গাড়ি কেনাটা এখন একটা লাক্সারি নয়। আমি কিছুক্ষণ আগেই বললাম লাক্সারি ব্যাপার হয়েছে, কিন্তু লাক্সারি নয়, এটা অত্যাবশ্যক। আপনার একটি গাড়ি থাকা দরকারি। বিভিন্ন এমার্জেন্সিতে, রোদে, ঝড়ে, বৃষ্টিতে,
গ্রীষ্মে আপনারা একটি গাড়ি থাকলে কিন্তু সেই গাড়িটা অনেকটা আপনার সেফ, এবং বাইকের চেয়ে অনেকটা সেফ হচ্ছে এই গাড়ি। গাড়ি কেনাটা আবশ্যক, কিন্তু গাড়ি কত টাকা দামের কিনবেন? আপনার রোজগারের 50%, অর্থাৎ আপনার বার্ষিক রোজগার, আপনার যদি মান্থলি রোজগার 50,000 টাকা হয়, তাহলে আপনার বার্ষিক রোজগার 6 লাখ টাকা। তাহলে 6 লাখ টাকার 50%, অর্থাৎ 3 লাখ টাকার মধ্যে আপনার গাড়ি হবে। আপনার যাই রোজগার হোক, আপনি এভাবে ক্যালকুলেশন করে নেবেন যে আপনার রোজগারের যেন, মানে ইয়ারলি রোজগারের জন্য 50% আপনার গাড়ির কস্ট। অ্যান্ড সেকেন্ড, আরেকটা গুরুত্বপূর্ণ ফর্মুলা আপনাদের শিখিয়ে দিই, 10:4:20। অর্থাৎ আমি প্রথমে 20 দিয়ে শুরু করি। আপনার গাড়ির যা মূল্য তার 20% যেন মিনিমাম ডাউন পেমেন্ট করবেন, এবং তার বেশি হলে অতি ভালো মানে ভীষণই ভালো, যেন মিনিমাম 20% হয়। এটা গেল 10। এরপরে 4-এ চলে যাই। আপনার গাড়ির যে ইএমআই হবে, সেই ইএমআই এর টার্ম যেন 4 বছরের বেশি না হয়। আবার রিপিট করছি, আপনার গাড়ির ইএমআই এর টার্ম যেন 4 বছরের বেশি নয়। আমি জানি কোম্পানি বলবে, স্যার 7 বছর 8 বছর করে নিন, কোনো অসুবিধা নেই, 10 বছর করে নিন, কারণ আপনার আপনার যে ইএমআই এর টাকাটা সেটা কম লাগবে। কিন্তু কখনো ভুলেও সেই কাজটা করবে না, কারণ যত বেশি দিন আপনি মানে আপনার লোনটা চালাবেন, তত বেশি কিন্তু ইন্টারেস্ট কোম্পানি পাবে। সুতরাং কোম্পানিকে ইন্টারেস্ট দিয়ে লাভ নেই। আপনি চেষ্টা করুন যে আপনার রোজগারের যে টাকাটা আপনার অন্য কাজে লাগান। 4 বছরের বেশি কখনোই রাখবেন না। এরপরে চলে যায় হচ্ছে গিয়ে 10 মানে হচ্ছে গিয়ে আপনার রোজগারের 10%-এর বেশি যেন কখনোই ইএমআইতে না দেন। আবার রিপিট করছি, যদি আপনার 50,000 টাকা রোজগার হয় মান্থলি, তাহলে মান্থলি যেন 5,000 টাকার বেশি কোনো রকম ইএমআইতে না যায়। এটা মাথায় রাখবেন। গাড়ি কেনার জন্য এই ফর্মুলাটা আপনারা ব্যবহার করুন, নিজের জীবনে ইউটিলাইজ করুন। চলুন খরচের পঞ্চম এবং ভীষণ গুরুত্বপূর্ণ সিস্টেমটি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে কিছু ক্ষতিকারক নেশা আপনাদের জীবন থেকে অর্থ তো অবশ্যই, এবং শারীরিক ক্ষমতা, আপনার পারিবারিক শান্তি, সমস্ত কিছু নিয়ে চলে যাচ্ছে। আপনাদের অভ্যেস আছে নাকি? আর এটা দেখুন, বা এটা থাকতেই পারে, আপনাদের থাকতেই পারে, আপনি আপনার টাকায় করছেন ওটা। দেখুন, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়গুলো আলোচনা করছি, সেই বিষয়গুলো আপনাদের যদি ভালো লাগে, আমার এই আলোচনাটা আপনাদের জীবনে ইউটিলাইজ করেন, আপনাদের জীবনের একটা তুমুল চেঞ্জ হতে চলেছে। আজ আপনি ধরুন, আপনাকে এক্সাম্পল দিচ্ছি, আপনি যে এই নেশাগুলো করছেন, এই নেশাগুলোতে আপনার অর্থের তো সর্বনাশ হচ্ছেই, আপনার হেলথ, আপনার পারিবারিক শান্তি পর্যন্ত নষ্ট হচ্ছে। আপনার বিভিন্ন এক্সাম্পল দেখেই থাকেন এই 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 বিষয়ের উপরে। আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি, দেখুন না, আপনি ধরুন যে আপনি প্রত্যেক দিন 1 প্যাকেট করে সিগারেট খান, 1 প্যাকেট করে। 1 প্যাকেট সিগারেটের দাম কত? 100 টাকা। ওই 100 টাকার সিগারেট আপনি প্রত্যেক দিন খাচ্ছেন, আর প্রত্যেক মাসে দাঁড়াচ্ছে গিয়ে আপনার 3,000 টাকা। এইবার আপনি আমার স্ক্রিনটা দেখুন, যে 3,000 টাকা যদি আপনি এসআইপি করেন, 3,000 টাকা যদি সেভিংস করেন, তাহলে কি হতে পারে? কিছু বছরের মধ্যে আপনি কোথায় পৌঁছতে পারেন? চলুন দেখা যাক। ধরুন আপনি 3,000 টাকা সেভিংস করছেন, 3,000 টাকা এসআইপি করছেন, তাহলে কি হবে? 3,000 টাকা করে প্রত্যেক মাসে যদি আপনি এই প্রসেসে সেভিংস করেন, দেখুন 3,000 টাকা সেভিংস করলাম আমি, এটা 25 বছর 30 বছরের জন্য করলাম, আর হচ্ছে 30 বছরের জন্য করে দেখুন টোটাল রিটার্নটা কত আসছে। 30 বছর, আর আমার যে রেট অফ ইন্টারেস্ট সেটা 15% ধরলাম, 15% ধরলাম, যেটা নমিনাল হয়েই থাকে। হ্যাঁ, তো সেভাবে আমি ক্যালকুলেশন করছি। দেখুন আপনার টোটাল কস্ট আসছে 2 crore প্লাস, 2 কোটি প্লাস। বন্ধুরা, আপনারা ভাবতে পারছেন যে আপনি আপনার 30 বছরের লাইফে যদি প্রত্যেক দিন সিগারেট খান, তাহলে আপনি কত টাকা নষ্ট করছেন? আপনি যদি ওই অভ্যেসটা চেঞ্জ করে এই 3,000 টাকা করে মান্থলি এসআইপি করেন, মান্থলি সেভিংস করেন, তাহলে কিন্তু এই ধরনের একটা রোজগার 30 বছর পর আপনি পেতে পারেন। যে টাকাটা এতটা বেশি আপনার জন্য, আমি বুঝতে পারছি আপনারা মধ্যবিত্তর জন্য এই টাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা সেই টাকাটা সেভিংস করুন, এবং দেখুন আপনাদের কাছে এই ধরনের একটা রিটার্ন আসবে, যেটা কিন্তু আপনাদের জীবন বদলে দিতে পারবে। শুধু কি তাই, এত টাকা রোজগারের করার পাশাপাশি আপনি পাবেন কি? সুস্বাস্থ্য। আপনি যে এতগুলো বছর সিগারেট খেলেন না, তার মানে আপনার হেলথ কিন্তু নষ্ট হয়নি, হেলথ ভালো রয়েছে।
আপনার পারিবারিক শান্তিও ভালো রয়েছে। সুতরাং দেখুন, আপনি যে ক্ষতিকারক নেশা করছেন তার পরিবর্তে একসঙ্গে এতগুলো রিটার্ন পেতে পারেন, তাই না? চলুন, খরচ করার ষষ্ঠম যে 6 নম্বর যে শিক্ষণীয় বিষয়টি আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। 6 নম্বর বিষয়টির মধ্যে আমি প্রথমেই বলবো আপনাদের যে লোনের প্রয়োজন আছে, আপনারা লোন নিতে চান। দেখুন, বড়লোক বা ধনী লোক বা গরিব লোক, এই অর্থের উপরে নির্ভর করে আমরা বিচার করি, সেটা করা উচিত নয় যদিও, কিন্তু আমরা করে থাকি। দেখুন, ধনী লোকেরা আগামী দিনের জন্য সঞ্চয় করেন, তবেই তারা ধনী হয়ে ওঠেন। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত বা লোয়ার ক্লাসে আছি, তারা কিন্তু সবসময় আজ আছি, আজ আছে, কাল কে দেখেছে, এনজয় করিনি, খেয়ে নি, এভাবেই প্রসেসে চলে। বন্ধুরা, যারা এই রকম ভাবে, কাল কিন্তু আসে, কিন্তু এই সমস্ত লোকেদের কালটা খুব বিপজ্জনক আসে। কিন্তু আমি এটা বলছি না যে লোন নেওয়া খারাপ, লোন নিয়ে কাজ ভালো হয় না। পৃথিবীতে সব, আজ যারা বড় বড় বিজনেসম্যান, বড় বড় ইনভেস্টার না, বিজনেসম্যান, তারা কিন্তু প্রত্যেকেই লোন করেছে বা ধার নিয়েছে, হ্যাঁ, শেয়ার তুলেছে, তবেই তারা রিচ হয়েছে। লোন করা খারাপ বিষয় নয়, খারাপ বিষয় হচ্ছে গিয়ে সেই লোন করার পরে সেটাকে অপচয় করা। ধরুন, বিভিন্ন এক্সাম্পল দিতে পারি আমি আপনাকে। আপনি লোন করে একটি বাড়ি বানিয়েছেন, 4টে ফ্লোর আছে বা 3টে ফ্লোর আছে, সেখানে 4টে ফ্ল্যাট আছে। 4টে ফ্ল্যাটকে আপনি ভাড়া দিয়ে দিয়েছেন, ভাড়া হিসেবে 15,000 টাকা করে ভাড়া পাচ্ছেন। এবার ভেবে দেখুন যে 15,000 টাকা করে ভাড়া পেয়েছেন, 4-15 60,000 টাকা পেয়েছেন প্রতি মাসে। আপনি 20 লাখ টাকা লোন নিয়েছেন বা 30 লাখ টাকা লোন নিয়েছেন, এবং সেখানে ইএমআই হিসেবে আপনার 40,000 টাকা মান্থলি চলে যাচ্ছে। হিসেব করে দেখুন, আপনি 60,000 টাকা আপনার রোজগার হয়েছে, 40,000 টাকা ইএমআই হয়েছে, মাসে কিন্তু আপনার 20,000 টাকা বেঁচে গেছে। যে 20,000 টাকা আপনি পেয়েছেন, সেই 20,000 টাকা কিন্তু আপনার রোজগার। এবার ভাবুন, 20,000 টাকা ইন্টু 12 বছর, প্রায় কত হচ্ছে, 12 দুগুণে 24, 2,40,000 টাকা। 2,40,000 টাকা আপনার বার্ষিক রোজগার হয়ে গেল। এবার আপনি ভেবে দেখুন যে এই বাড়িটার লোন যখন 20 বছর পর শোধ হয়ে যাবে, তারপরে পুরো সম্পত্তিটা আপনার। অর্থাৎ লোন নেওয়া খারাপ নয়, লোন করা খারাপ নয়, কিন্তু সেটাকে সঠিক পথে ইনভেস্ট করতে পারবেন। কিন্তু আমি জানি যে আপনারা করছেন যে বাড়ি কেনার জন্য লোন করে নিলেন, ওই বাড়িতে আপনি বসবাস করছেন, বিপজ্জনক, ভীষণ বিপজ্জনক। সারা জীবন লোন টেনে আপনাকে ওইটাকে শোধ করতে হবে। আপনি গাড়ি কিনেছেন লোন করে, আপনি বিদেশ ঘুরতে গেছেন লোন করে। সবচেয়ে মারাত্মক ক্ষতিকারক বিষয় হচ্ছে কি, আপনি যদি লোন করে বিদেশ ঘুরতে যান, আপনি লোন করে বিয়ের লেহেঙ্গা শেরবানি কিনেছেন, এর চেয়ে ক্ষতিকারক কিছু হতে পারে? এর চেয়ে ক্ষতিকারক কিছু হতে পারে না। লোন করে কখনোই এই সমস্ত জিনিস করা উচিত নয়। একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, অবশ্যই কখনো ক্রেডিট কার্ডের বিষয়টা থেকে এড়িয়ে চলুন। ক্রেডিট কার্ড লোন কখনোই নেবে না। ক্রেডিট কার্ড কিন্তু অ্যাকচুয়ালি ধারে চলা। আপনার যেটা নেই সেটা দিয়ে আপনি কখনোই দেখানোর চেষ্টা করবেন না। আপনি যদি ক্রেডিট কার্ডে চলেন, তাহলে আপনি ধারে চলছেন। আপনি আপনার ভবিষ্যৎটাকে বন্ধক রেখে আপনি আপনার আজকের কি বলবো আনন্দ ফুর্তিটা করছেন। আপনার যে জিনিসটা প্রয়োজন, সেটা যদি আপনার এই মুহূর্তে ক্যাশ বা ব্যাংকে টাকা না থাকে, তাহলে সেটা কেনার প্রয়োজন নেই। কারণ আপনি যদি ক্রেডিট কার্ডে কেনেন, তাহলে ক্রেডিট কার্ড কোম্পানি কিন্তু ক্রেডিট কার্ডের জালে আপনাকে ফাঁসাবে। সুতরাং সেখান থেকে এড়িয়ে চলুন। মেটেরিয়ালিস্টিক জিনিস কিছু আছে, অবশ্যই এগুলো মাথায় রাখবেন। যেটা হচ্ছে গিয়ে আপনি ইলেকট্রনিক্স গেজেট, মোবাইল ফোন, ঘড়ি, হ্যাঁ, এই সমস্ত জিনিস, বা গাড়িও বলতে পারেন, লেহেঙ্গা কিনছেন, এই সমস্ত জিনিস যার ভ্যালু কিছুদিন পরে কমে যাবে, সেটা রিসেল করে সেই ভ্যালুটা পাওয়া যাবে না, সেরকম জিনিস লোন করে কখনোই কিনবেন না। সেগুলোর জন্য ইএমআই কখনোই দেবেন না। খরচ করা নিয়ে আজকের 7 নম্বর এবং শেষ যে শিক্ষণীয় বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করব, সেই বিষয়টি আপনাদের জীবনের একটা মহৎ কার্য যেটা আপনারা করে থাকেন, আজ থেকে বন্ধ করে দেবেন। কি না, শান দেখানো, লোককে দেখানো। অহংকারও বলতে পারেন, শান দেখানোও বলতে পারেন, লোককে প্রভাবিত করাও বলতে পারেন। কি না, অন্যকে দেখানোর জন্য নিজেকে মানে বিকিয়ে দেওয়া, এক কথায় বলতে পারেন। প্রতিবেশী কেউ একজন গাড়ি কিনেছে, আপনাকেও কিনতে হবে। প্রতিবেশী বাড়িতে এসি লাগিয়েছে, আপনাকেও লাগাতে হবে। প্রতিবেশী পেইন্ট করেছে বাড়িতে, আপনাকেও করতে হবে। প্রতিবেশীর ছেলের জন্মদিন খুব ভালো করে হয়েছে, আপনিও করতে রাজি আছেন। এই যে বিষয়টা, এই শান দেখানোটা বন্ধ করতে হবে আজকে থেকে। এটা ভীষণ ক্ষতিকারক বিষয়। অন্যকে দেখানোর দরকার নেই। আপনি জানেন,
পৃথিবীর যারা রিচেস্ট পার্সন, এই রিচেস্ট পার্সন তারা তাদের রোজগারের 10 থেকে 20%-এর মধ্যে বাঁচে, 10 থেকে 20%-এর মধ্যে বাঁচে। কিন্তু আপনারা বা আমরা মধ্যবিত্ত যারা আছি, আমাদের রোজগারের চেয়ে বেশিতে বাঁচি। আমাদের যা রোজগার তার চেয়ে বেশি দেখানোর চেষ্টা করি। আজ লাক্সারিয়াস গাড়ি, বাড়ি পেন্ট করেছি, দামি ঘড়ি। দেখুন এই সমস্ত অন্যকে দেখুন, আপনি যাকে পছন্দ করেন না, মোদ্দা কথা আপনি যাকে পছন্দ করেন না, কম্পিটিশন করছেন মানে আপনি তাকে পছন্দ করেন না। যাকে পছন্দ করেন না তাকে দেখানোর জন্যই আপনার জীবনটাকে উচ্ছন্নে দিচ্ছেন। এই জায়গাটা থেকে সরে দাঁড়ান, এই জায়গাটা থেকে সরে আসুন, নিজেকে বুঝুন। রিচ হতে হয়, রিচ দেখাতে নেই। রিচেস্ট পার্সনরা কখনো দেখায় না যে তারা রিচ। একটা সাধারণ জামা, সাধারণ জুতো পরে বেরিয়ে গেল। কিন্তু আমরা এই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা লোয়ার যারা ব্যাকগ্রাউন্ডে থাকি, তারাই শুটেড বুটেড হয়ে এত সুন্দরভাবে যাব। প্রচুর দামি জিনিস আছে, প্রচুর ভালো আছে, ভালো পারফিউম, ভালো মোটা গলায় সোনার চেন, আংটি, হাতে ছড়াছড়ি, এই নিয়ে বেঁচে আছি লোককে প্রভাবিত করা, লোককে দেখানো। আজ থেকে বন্ধ করে দিন, এটা সর্বনাশের মূল চাবিকাঠি। এই লোককে দেখানোটা একদম বন্ধ করে দিন। আপনার জীবনের কি বলবো, যে একটা সুন্দর মানে সোনার অধ্যায় খুলে যাবে। এই 7টি বিষয় যে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এই 7টি বিষয় আপনাদের জীবনে ইমপ্লিমেন্ট করুন, দেখবেন অসাধারণ রেজাল্ট পাবে। কিছু ছোটা কিন্তু মোটা কথার আজকের এই এপিসোড এই পর্যন্তই। কেমন লাগলো এই এপিসোড? লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে জানাবেন। আবার ফিরে আসবো আরেকটি অসাধারণ শিক্ষামূলক ভিডিও নিয়ে। ততদিন নিজের খেয়াল রাখুন, নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন, নিজের শিক্ষা স্বাস্থ্যের খেয়াল রাখুন, নিজের আর্থিক স্বাস্থ্যের খেয়াল রাখুন। সকলকে ধন্যবাদ। জয় হিন্দ।